ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কেমিক্যাল বন্ডিংয়েরই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো এমওটি থিওরি। এমওটি থিওরি হলো সবথেকে কনসেপচুয়াল আর সবথেকে ইন্টারেস্টিং, আর লাস্টে বলবো ওটা সবথেকেই সহজ। তার কারণ আমরা কেমিক্যাল বন্ডিংয়ের এই এমওটি কনসেপ্ট থেকে আমরা অনেক কনসেপ্ট অনেক প্রশ্নেরই বা কোশ্চেনেরই আমরা অ্যান্সার দিতে পারি। তো আজকে আমরা শিখব কিভাবে এমওটি থিওরিটা হয় আর সেখান থেকে আমরা কি কি জানতে পারি। ফার্স্ট অফ অল, এমওটি থিওরি জানার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে। আমরা এমওটি থিওরি জানার আগে আমরা প্রথম জেনেছিলাম ভিভিটি জেনেছিলাম, ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ডের থিওরিতে কী বলা হয়, যে যখন দুটো অ্যাটমের অরবিটাল তারা ওভারল্যাপ করে, তার ফলে তারা মলিকুল ফর্ম করে। কিন্তু মলিকুলার অরবিটাল থিওরি যেটা এমওটি, মলিকুলার অরবিটাল থিওরি যেটা, সে কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরিকে বা ভিভিটিকে সাপোর্ট করে না। সে কিন্তু এটা বলে না যে যখন দুটো অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ করবে তার ফলে মলিকুল তৈরি করবে। ভিভিটিতে এটা বলে যে এটা চলে গেল যে কোনো অ্যাটমের অরবিটাল নিতে পারি। আমি হাইড্রোজেনেরই নিচ্ছি এখানে, যে একটা হাইড্রোজেনের অরবিটাল 1s1, তার মধ্যে একটা ইলেকট্রন আছে, প্লাস একটা গেল হাইড্রোজেনের, আর একটা হাইড্রোজেনের, এটা একটা হাইড্রোজেনের 1s1, হাইড্রোজেনের অরবিটাল 1s1। এরা যখন ওভারল্যাপ করবে তখন কিভাবে করবে, হাইড্রোজেন আর হাইড্রোজেন এরা ওভারল্যাপ করলো। এরা ওভারল্যাপ করার ফলে কী হবে, H বন্ড H, অর্থাৎ H2 একটা মলিকুল তৈরি করছে, H2 একটা মলিকুল তৈরি করে দিল। এটা চলে গেলে ভিভিটি কনসেপ্ট অনুযায়ী, যে এটা একটা অ্যাটমিক অরবিটাল, এটা একটা অ্যাটমিক অরবিটাল, দুটো অ্যাটমিক অরবিটাল তারা যদি ওভারল্যাপ করে তার ফলে তারা মলিকুল তৈরি করতে পারে। এটা ভিভিটি বলছে। কিন্তু এমওটি বলছে যখন দুটো অ্যাটমিক অরবিটাল তারা কম্বাইন করবে তার ফলে তারা মলিকুলার অরবিটাল তৈরি করবে। যখন অ্যাটমিক অরবিটাল কম্বাইন করবে তখন মলিকুলার অরবিটাল তৈরি হবে, আর মলিকুলার অরবিটাল যখন কম্বাইন করবে তখন মলিকুল তৈরি করবে। তখন কীরকম, সাপোজ এই চলে গেল একটা অ্যাটমিক অরবিটাল প্লাস আর একটা অ্যাটমিক অরবিটাল, এটা গেল, এরা যদি কম্বাইন করলে কি তৈরি করবে, এরা এখানে একটা মলিকুলার অরবিটাল তৈরি করলো, এরা আর একটা মলিকুলার অরবিটাল তৈরি করলো। এই মলিকুলার অরবিটাল যদি কম্বাইন করে, এই দুটো অ্যাটমিক অরবিটাল তারা কম্বাইন করে দুটো মলিকুলার অরবিটাল তৈরি করলো। মলিকুলার অরবিটাল যদি কম্বাইন করে তবেই মলিকুল ফর্ম করবে, তবে এখানে মলিকুল ফর্ম করবে। ক্লিয়ার? ভিভিটি অনুযায়ী অ্যাটমিক অরবিটাল ওভারল্যাপ হবে, মলিকুল তৈরি হবে। কিন্তু এমওটি বলছে অ্যাটমিক অরবিটালের যদি কম্বাইন করে তাহলে মলিকুলার অরবিটাল তৈরি হয়, আর মলিকুলার অরবিটাল থেকে তারপরেই তৈরি হবে মলিকুল। ক্লিয়ার? এই চলে গেল ভিভিটিকে থেকে এমওটি আপগ্রেড হয়ে যাওয়া, অ্যাডভান্স হয়ে যাওয়া। এবার ভিভিটি থিওরিতে আমরা যেটা জানতে পারি, আমরা ভিভিটি থিওরি অনুযায়ী কোনো একটা অ্যাটমের যে ইলেকট্রনিক কনফিগারেশন জানার জন্য আমরা কোনো অ্যাটমের পুরো সমস্ত প্রপার্টি আমরা আগে বলতে পারতাম। আগে অ্যাটমের যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন জানি সেই জন্য আমরা বলতে পারি, যেমন আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, সাপোজ এখানে ধরো লিথিয়াম, এখানে 3, তাহলে 1s1, 1s2 আর 2s1, তাই না? তাহলে এখান থেকে কি বলতে পারি, এরা এস ব্লকে থাকে, এরা একটা ইলেকট্রন লস করতে পারে, হ্যাঁ, এরা ইলেকট্রোপজিটিভ হবে, এর সাইজ ছোট হবে, এতগুলো আমরা মেটাল প্রপার্টি হবে। কেন বলতে পারলাম, যদি ইলেকট্রনিক কনফিগারেশন জানি। ইলেকট্রনিক কনফিগারেশন জানার জন্যে তার প্রপার্টি আমরা বলতে পারলাম। ঠিক একইভাবে যদি মলিকুলের আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে পারি, যদি আমরা মলিকুলের ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে পারি, তাহলে আমরা পুরো মলিকুলেরও প্রপার্টি আমরা আইডেন্টিফাই করতে পারবো বা এক্সপ্লেন করতে পারবো।
অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন জানার জন্য অ্যাটমের প্রপার্টি আমরা যেমন বলতে পারছি, মলিকুলার যদি ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা বলতে পারি, তাহলে মলিকুলারও আমরা ইলেকট্রনিক প্রপার্টি আমরা বলতে পারবো। এই চলে গেল অ্যাটমিক অরবিটাল আর ভিভিটি থিওরি, আর মলিকুলার অরবিটাল থেকে মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি থিওরি। এমওটি থিওরি হচ্ছে সবথেকে আপগ্রেড, সবথেকে ইম্পর্টেন্ট আর সবথেকে অ্যাডভান্স। আমরা এরপর দেখব যে ভিভিটি যে থিওরি যেটা, ভিভিটি যে এমওটি যে থিওরি যেটা, এমওটি যে থিওরি যেটা, যে এমওটি থিওরি এত আপগ্রেড কেন, বা এমওটি থিওরি এত সাকসেস পেল কেন, বা এমওটি থিওরিকে ভিভিটি থিওরিকে এমওটি থিওরি কেন সাপোর্ট করে না, এটা তো দেখে নিলাম যে ভিভিটি থিওরিকে এমওটি থিওরি কেন সাপোর্ট করে না। এটা হচ্ছে এমওটি অনুযায়ী, এটা হচ্ছে এমওটি অনুযায়ী হলো, আর এটা কি, এটা ভিভিটি অনুযায়ী। কথাটা বোঝা গেল? এই ভিভিটি থিওরিকে এমওটি সাপোর্ট করে না। আর আমাদের আর একটা জিনিস জানতে হবে যে ভিভিটি থিওরিতে আমরা কি বলতে পারতাম না, আর এমওটি থিওরি আপগ্রেড কেন হলো, এত অ্যাডভান্স কেন হলো। তার কারণ ভিভিটি থিওরি কোনো মলিকুলের ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারে না, বা মলিকুলকে এক্সপ্লেন করতে পারে না। ভিভিটি থিওরি মলিকুলার অরবিটালকে এক্সপ্লেন করতে পারে না। হলো, ভিভিটি থিওরি মলিকুলার অরবিটালকে এক্সপ্লেন করতে পারে না। ওকে, সেকেন্ড আর একটা মানে রেজাল্ট এখানে এটা হবে রেজাল্ট অফ এমওটি। এমওটি এর রেজাল্টকে, এমওটি কেন দরকার, এমওটি কেন পড়বো আমরা। সেকেন্ড আর একটা, ভিভিটি কোনো একটা মলিকুলকে ও বলতে পারে না কে প্যারাম্যাগনেটিক কে ডায়াম্যাগনেটিক। এটা ম্যাগনেটিক বিহেভিয়ারকে ঠিকভাবে সে এক্সপ্লেন করতে পারে না। পারে, যেমন অক্সিজেনকে ও বলে দেয় ডায়াম্যাগনেটিক, কিন্তু অক্সিজেন অ্যাকচুয়ালি প্যারাম্যাগনেটিক। সেটা একমাত্র প্রুভ করা হয় এমওটি থিওরি দিয়েই। সেকেন্ড, ভিভিটি মলিকুলের ম্যাগনেটিক নেচার বন্ড অর্ডার ইত্যাদিকে এক্সপ্লেন করতে পারে না। ক্লিয়ার? ভিভিটি কি পারে, ভিভিটি একটা মলিকুল কিভাবে তৈরি হয় সেটা বলতে পারে, কিন্তু তার বন্ড নেচার বন্ড অর্ডার বলতে সেটা কটা বন্ড থাকবে, দুটো বন্ড থাকবে না তিনটে বন্ড থাকবে। যেমন অক্সিজেনের ক্ষেত্রে বন্ড অর্ডার হবে 2। হলো, এই যে বন্ড অর্ডার যেটা সেটাকে কিন্তু এক্সপ্লেন করতে পারে না, ভিভিটি পারে না। কিন্তু আর একটা ম্যাগনেটিক নেচার, যেমন ভিভিটি থিওরি অনুযায়ী O2 অক্সিজেন হলো ডায়াম্যাগনেটিক, কিন্তু এমওটি থিওরি অনুযায়ী O2 হলো প্যারাম্যাগনেটিক। কারণ
অক্সিজেনের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে, এটা একমাত্র এমওটি বলতে পারে। এটা ভিভিটি বলে অক্সিজেন হলো ডায়াম্যাগনেটিক, মানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই। কিন্তু এমওটি থিওরি যখন আমরা এক্সপ্লেন করব তখন আমরা দেখতে পাবো যে অক্সিজেনের মধ্যে আনপেয়ার্ড ইলেকট্রন আছেই। তাহলে অক্সিজেনের মধ্যে যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে তো তাকে ডায়াম্যাগনেটিক আর বলা যাবে না, তাকে তাহলে প্যারাম্যাগনেটিক বলতে হবে। এটা একমাত্র বলতে পারে, সেটা ভিভিটিই বলতে পারে, বাকি আর কেউ বলতে পারে না। এতটা পর্যন্ত তাহলে আমরা বুঝতে পারলাম যে ভিভিটির কতটা ইম্পর্টেন্সই কতটা আছে, ভিভিটি কোনো মলিকুলকে কতভাবে এক্সপ্লেন করতে পারে, তার বন্ড অর্ডার বলতে পারে, তার বন্ড লেন্থ বলতে পারে, তারপর তার ম্যাগনেটিক নেচার বলতে পারে, স্টেবিলিটি বলতে পারে, এতগুলো জিনিস এমওটি কিন্তু এক্সপ্লেন করতে পারে। এবার আমরা এমওটি থিওরির কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব, এমওটি থিওরির কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখব। এক নম্বর হচ্ছে এমওটি থিওরি অনুযায়ী আমরা যদি অ্যাটমের মলিকুলার অরবিটাল যদি কম্বাইন করে তবেই মলিকুল তৈরি হয়। আর ভিভিটি থিওরি অনুযায়ী অ্যাটমিক অরবিটাল যদি কম্বাইন করে তাহলে অ্যাটম তৈরি হয়। তাহলে অ্যাটমিক অরবিটাল যদি কম্বাইন যদি করে তাহলে কি তৈরি হবে? অ্যাটম। আর মলিকুলার অরবিটাল যদি কম্বাইন করে তাহলে তৈরি হবে মলিকুল। এটা এক নম্বর পয়েন্ট। সেকেন্ড আর একটা পয়েন্ট কি, যে যতগুলো অ্যাটমিক অরবিটাল আমি নেব ততগুলোই আমার মলিকুলার অরবিটাল তৈরি হবে, যতগুলো অ্যাটমিক অরবিটাল আমি নেব ততগুলোই আমার মলিকুলার অরবিটাল তৈরি হবে। যতগুলো অ্যাটমিক অরবিটাল নেওয়া হবে ততগুলো মলিকুলার অরবিটাল তৈরি হবে। কীরকম? সাপোজ ধরো এ একটা অ্যাটমিক অরবিটাল, এ একটা অ্যাটমিক অরবিটাল, এরা গেলে অ্যাটমিক অরবিটাল, এরা গেল অ্যাটমিক অরবিটাল, এটা হলো অ্যাটমিক অরবিটাল হলো। দুটো অ্যাটমিক অরবিটাল নিয়েছি, তাহলে কম্বাইন করলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে, এ একটা মলিকুলার অরবিটাল, এ একটা মলিকুলার, এটা হলো মলিকুলার অরবিটাল, এটাও হয়ে গেল মলিকুলার অরবিটাল। যতগুলো অ্যাটমিক অরবিটাল নেওয়া হবে ততগুলোই মলিকুলার অরবিটাল তৈরি হবে। থার্ড পয়েন্ট কি? থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাটমিক অরবিটালের এনার্জি সমান হলেও, অ্যাটমিক অরবিটালের প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের কিন্তু এনার্জি সেম। কীরকম বলি? সাপোজ এই চলে গেল আমার পি অরবিটাল, তাহলে পিএক্স, পিওয়াই আর এটা পিজেড, এই তিনটে অরবিটালের এনার্জি সেম। এরা অ্যাটমিক অরবিটাল, তিনটে পিতে তিনটে অরবিটাল থাকে, তাহলে একটা দুটো তিনটে, এদের তিনজনেরই এনার্জি সেম। অ্যাটমিক অরবিটালের কিন্তু এনার্জি সেম হয়, কিন্তু মলিকুলার অরবিটালের এনার্জি সেম হয় না। তাহলে অ্যাটমিক অরবিটালের এনার্জি সেম হলেও মলিকুলার অরবিটালের এনার্জি সেম হয় না। অ্যাটমিক অরবিটালের এনার্জি সেম হলেও মলিকুলার অরবিটালের এনার্জি সেম হয় না। কীরকম বলি? ধরো এ একটা অ্যাটমিক অরবিটাল আছে আর এ একটা অ্যাটমিক অরবিটাল আছে, হলো। এরা দুটো অ্যাটমিক অরবিটাল কম্বাইন করলে দুটো মলিকুলার অরবিটাল তৈরি হবে। তা দুটো মলিকুলার অরবিটাল যখন তৈরি হবে, আমি ধরে নিলাম এর এনার্জি হচ্ছে 20 ইউনিট, এর এনার্জি হলো 20 ইউনিট, ঠিক। এ অ্যাটমিক অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল,
এটা গেল মলিকুলার অরবিটাল, এটাও গেল মলিকুলার অরবিটাল। এদের দুজনারই এনার্জি সেম, দুটো অ্যাটমিক অরবিটালের এনার্জি সেম, কিন্তু এই মলিকুলার এনার্জি হবে 30 ইউনিট, এই মলিকুলার এনার্জি ধরলাম 10 ইউনিট। হলো? তাহলে দেখো এই দুটো অ্যাটমিক অরবিটালের এনার্জি সেম 20 ইউনিট 20 ইউনিট, কিন্তু এই মলিকুলার অরবিটালের এনার্জি 30 ইউনিট, এই মলিকুলার অরবিটালের এনার্জি হচ্ছে 10 ইউনিট। ঠিক, তাহলে দুজনের এনার্জি আলাদা হবে। অ্যাটমিক অরবিটাল এনার্জি সেম হলেও মলিকুলার অরবিটাল এনার্জি অলওয়েজ ডিফারেন্ট হবে, কিন্তু এদের এনার্জির পার্থক্য যেটা, দুটো মলিকুলার অরবিটালের এনার্জির পার্থক্য অলওয়েজ সেম হবে। দুটো মলিকুলার, এই মলিকুলার অরবিটাল আর এই মলিকুলার অরবিটাল, এদের দুজনার এনার্জির ডিফারেন্স যেটা, দেখো এখানে এনার্জির ডিফারেন্স কত, এটা হচ্ছে 20 ইউনিট, এটা হচ্ছে 30 ইউনিট, তার ডিফারেন্স কত 10 প্লাস 10 ইউনিট বেশি এটা। আবার এখানে দেখো এটা হচ্ছে 20 ইউনিট, এটা হচ্ছে 10 ইউনিট, তাহলে এদের এনার্জির পার্থক্য হচ্ছে -10। দুটোর এনার্জির পার্থক্য কিন্তু অলওয়েজ সেম হবে। এই চলে গেল সেকেন্ড। আর একটা যেটা চার নম্বর, অ্যাটমিক অরবিটাল হলো 1s 2s পিতে কি থাকে, px py আর pz, এই তিনটে হলো অরবিটাল। ঠিক, তাহলে অ্যাটমিক অরবিটাল হলো এগুলো 1s 2s 2p, এটা যদি 2p ধরি তাহলে 2p কি, 2px 2py 2pz, তিনটে অরবিটাল। কিন্তু মলিকুলার অরবিটাল হলো সিগমা পাই ডেল, এই তিনটে। ঠিক, আরও হতে পারে, কিন্তু আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই দুটোকে ইউজ করা হয়, এটাকে অত ইউজ করি না আমরা। কথাটা বোঝা গেল? মলিকুলার অরবিটাল হলো সিগমা আর পাই, আর অ্যাটমিক অরবিটাল 1s 2s 2p 3s 3p 3d, এগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল। ঠিক, 5 নম্বর হচ্ছে অ্যাটমিক অরবিটালের যে ইলেকট্রন একটা নিউক্লিয়াস দিয়ে ইনফ্লুয়েন্স হয়, একটা নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয়, কিন্তু মলিকুলার অরবিটালের ইলেকট্রন 2 বা তার বেশি নিউক্লিয়াস দিয়ে ইনফ্লুয়েন্স হয়। ভালো করে বুঝতে হবে, অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন একটা নিউক্লিয়াস দিয়ে ইনফ্লুয়েন্স হবে। কীরকম, আগে পয়েন্টটাকে লিখি। 5 নম্বর, অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন একটা নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয়, কিন্তু মলিকুলার অরবিটালের ইলেকট্রন 2 বা তার বেশি নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয়। বোঝা গেল? কীরকম বলি, এই গেল আমার 1s অরবিটাল, এই নিউক্লিয়াস, তার একটা ইলেকট্রন হলো। ঠিক, এটা গেল। তাহলে অ্যাটমিক অরবিটাল, এটা অ্যাটমিক অরবিটাল, কিন্তু মলিকুলার অরবিটাল যেটা হবে, এই চলে গেল একটা অ্যাটমিক অরবিটাল, এই চলে গেল আর একটা অ্যাটমিক অরবিটাল হলো। এই একটা নিউক্লিয়াস আর এই একটা নিউক্লিয়াস, দুটো, এই একটা আর এই একটা। ঠিক, এখানে দুটো ইলেকট্রন থাকবে, এই দুটো যে নিউক্লিয়াস, তাহলে অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন দুটো বা তার বেশি নিউক্লিয়াস থাকতে পারে, ঠিক, তাহলে 2 বা তার বেশি নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হবে, কিন্তু অ্যাটমিক অরবিটালের ইলেকট্রন শুধু একটাই নিউক্লিয়াস দিয়ে প্রভাবিত হবে। এটাকে পয়েন্টটাকে মনে রাখতে হবে। আর একটা হচ্ছে অ্যাটমিক অরবিটালের 6 নম্বর, অ্যাটমিক অরবিটালের মধ্যে ইলেকট্রন যখন ভর্তি করা হবে, তখন হুন্স রুল, পাউলি রুল
আর আব্বাও নীতি অনুযায়ী ভর্তি করা হয়। ঠিক একইভাবে মলিকুলার অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন ভর্তি করা হয় তখন পাউলি রুল, হুনস রুল বা আব্বাও রুল অনুযায়ী ভর্তি করা হয়। মলিকুলার অরবিটালের মধ্যে ইলেকট্রন পাউলি, হুনস ও আব্বাও রুল অনুযায়ী ভর্তি করা হয়। ঠিক, মলিকুলার অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন যখন ভর্তি করা হবে তখন পাউলি রুল বা হুনস রুল বা আব্বাও নীতি অনুযায়ী ভর্তি করা হবে। পাউলি রুল কি? ইলেকট্রনের ডাইরেকশন অলওয়েজ অপোজিট হবে। পাউলি রুল হচ্ছে ইলেকট্রনের ডাইরেকশন অলওয়েজ অপোজিট হবে। ইলেকট্রনের ডাইরেকশন অলওয়েজ অপোজিট হবে। এটা গেল পাউলি রুল। হুনস রুল কি? হুনস রুল হচ্ছে যে সমশক্তি সম্পন্ন উপকক্ষগুলিতে ইলেকট্রন এককভাবে ভর্তি হয়। সমশক্তি সম্পন্ন উপকক্ষগুলিতে ইলেকট্রন সর্বদা এককভাবে ভর্তি হবে। সমশক্তি সম্পন্ন উপকক্ষগুলিতে ইলেকট্রন সর্বদা এককভাবে ভর্তি হবে। উপকক্ষ মানে অরবিটাল বোঝা গেল? বা সাবসেল বলতে পারি। এই সাবসেলের মধ্যে ইলেকট্রন সর্বদা, প্রত্যেকটা অরবিটালের এনার্জি সেম, তাহলে তার ইলেকট্রন প্রথমে একটা একটা করে ভর্তি হবে। যদি তোমার কাছে ইলেকট্রন থাকে তবেই তার রিপিটেশন হবে। আর আব্বাও বলছে যাদের ইলেকট্রন কম, যেসব উপকক্ষের এনার্জি কম, ইলেকট্রন আগে সেখানে ভর্তি হবে। যে অরবিটালের এনার্জি কম, সেখানে আগে ইলেকট্রন ভর্তি করা হবে। এই চলে গেল আমার অ্যাটমিক মলিকুলার অরবিটাল থিওরি অনুযায়ী কিভাবে ইলেকট্রনগুলোকে ভর্তি করাবে। তাহলে কার নীতি অনুযায়ী? পাউলি মানে একটা এই চলে গেল অরবিটাল। এই অরবিটালে যখন ইলেকট্রন আমি ভরবো তখন এই ইলেকট্রনটার ডাইরেকশন যদি এদিকে হয় তাহলে আর একটা ইলেকট্রনের ডাইরেকশন এদিকে হবে। কথাটা বোঝা গেল? আর হুনস রুল কি বলছে? হুনস রুল বলছে এটা যদি আমি 3p ধরলাম, এই 2p, এটা p, ঠিক, তিনটে অরবিটালের এনার্জি সেম, তাহলে প্রত্যেকটাতে ইলেকট্রন এককভাবে ভর্তি হবে হলো। আর আব্বাও প্রিন্সিপাল কি? আব্বাও প্রিন্সিপাল হচ্ছে এখানে আছে আমার 1s, এখানে আছে 2s, এখানে আছে 2p, ঠিক, এর এনার্জি সব থেকে কম, তার থেকে এর এনার্জি, এটা গেল 1s, এনার্জি কম, তার থেকে বেশি এনার্জি 2s, তার থেকে এনার্জি বেশি হচ্ছে 2p। তাহলে আগে ইলেকট্রন এখানে ঢুকবে, তারপর ইলেকট্রন এখানে ঢুকবে, তারপর ইলেকট্রন এখানে ঢুকবে। কথাটা বোঝা গেল? এই তিনটে চলে গেল আমার রুল। এই অনুযায়ী অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনকে অকুপাই করা হয়, ফিল করা হয়। ঠিক মলিকুলার অরবিটালেও এই অনুযায়ী ইলেকট্রনগুলোকে ফিল করা হয়। আরও কিছু কনসেপ্ট আমাদের আছে যেগুলোকে ভালো করে বুঝতে হবে। আমরা যখন মলিকুলার অরবিটাল থিওরি যখন পড়ছি তখন আর একটা জিনিস, ইলেকট্রন সম্বন্ধে ভালো কনসেপ্টটাকে রাখতে হবে। আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার যখন পড়েছিলাম তখন শর্ডিঙ্গার বলে একটা রুল ছিল। শর্ডিঙ্গার কি করে? ইলেকট্রনের প্রবাবিলিটিকে
এক্সপ্লেন করতে পারে। শর্ডিঙ্গার যে ইকুয়েশন, সেই ইকুয়েশন দিয়ে ইলেকট্রনের প্রবাবিলিটিকে এক্সপ্লেন করা হয়। তার কারণ ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে যখন মুভ করে তখন ইলেকট্রনের ওয়েভ নেচার থাকে। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারদিকে যখন রিভলভ বা মুভ করবে, যখন আবর্তন করবে, যখন তখন তার মধ্যে ওয়েভ নেচার বা তরঙ্গ ধর্ম থাকে। তাহলে প্রবাবিলিটি ওয়েভকে এক্সপ্লেন করে কে? শর্ডিঙ্গার করে। যে শর্ডিঙ্গার যখন এক্সপ্লেন যখন করে যে ইলেকট্রনের যেহেতু ওয়েভ নেচার আছে, ওয়েভ নেচার থাকার কারণে সে কিভাবে এক্সপ্লেন করে যে একটা ইলেকট্রন একটা অরবিটাল ধরলাম এটা, আর একটা অরবিটাল ধরলাম এটা। আর একটা জিনিস বলে দিই, শর্ডিঙ্গার প্রথম সায়েন্টিস্ট যে অরবিটাল সম্বন্ধে কনসেপ্টটাকে দেয়। অরবিটাল কি? যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবথেকে বেশি, সেটাকে বলা হয় অরবিটাল বলা হয়। তাহলে অরবিটালের মধ্যে কে থাকে? ইলেকট্রন। ইলেকট্রনের কি নেচার আছে? ওয়েভ নেচার আছে। তাহলে এই চলে গেল আমার দুটো অরবিটাল চলে গেল। ঠিক, এ অরবিটালটাকে আমি ধরলাম 1s, এ অরবিটালটাকেও ধরলাম 1s। হাইড্রোজেনের ক্ষেত্রে দুটোই 1s হবে। ঠিক, তাহলে এখানে এর ওয়েভ ফাংশনকে আমি লিখলাম ψ1, এই ওয়েভ ফাংশনকে লিখলাম ψ2। কথাটা বোঝা গেল? এই অরবিটালের ওয়েভ ফাংশনকে লিখলাম ψ1, এই ওয়েভ ফাংশনের, এই অরবিটালের ওয়েভ ফাংশনকে লিখলাম ψ2। আবার আমি বলছি, শর্ডিঙ্গার প্রথম কি করে? ইলেকট্রনকে ওয়েভ বলে এক্সপ্লেন করে, আর প্রথম ও ইলেকট্রনের অরবিটাল সম্বন্ধে এক্সপ্লেন করতে পারে বা প্রথম ব্যাখ্যা দেয় অরবিটাল কি। অরবিটাল তাকেই বলা হবে যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তাহলে ইলেকট্রনের যদি ওয়েভ যদি থাকে, ইলেকট্রন থাকে অরবিটালের মধ্যে, তাহলে এই অরবিটালটাকে আমি তার ফাংশনটাকে বুঝেছি ওয়েভ ফাংশন ψ1, আর একটা ওয়েভ ফাংশন যেটা ψ2। দুটো অ্যাটমিক মলিকুলার অরবিটাল বা দুটো অ্যাটমিক মলিকুলার অরবিটাল বা অ্যাটমিক অরবিটাল, দুটো অ্যাটমিক অরবিটাল তারা দুইভাবে কম্বাইন করতে পারে। একটা রুল আছে, যে রুলটা হচ্ছে LCAO। LCAO, LCAO, লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল। লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, এই কনসেপ্ট অনুযায়ী শর্ডিঙ্গার তো বলে দিল অ্যাটমের ইলেকট্রনের ওয়েভ ফাংশন আছে বা অরবিটালের ওয়েভ ফাংশন আছে। সেখান থেকে আমাদের LCAO যে কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী বলছে যে দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করবে তারা দুইভাবে কম্বাইন করতে পারে। একটা হতে পারে তাদের সাবস্ট্রাকটিভ হতে পারে, আর একটা হতে পারে তাদের অ্যাডিটিভ হতে পারে। একটা হতে পারে কনস্ট্রাকটিভ ইনফ্লুয়েন্স হতে পারে, আর একটা তাদের ডিস্ট্রাকটিভ ইনফ্লুয়েন্স হতে পারে। একটা তাদের যোগ হতে পারে, আর একটা তাদের বিয়োগ হতে পারে। দুইভাবে তারা কম্বিনেশন করতে পারে, হয় সাবস্ট্রাকটিভ বা বিয়োগ হবে, বা অ্যাডিটিভ বা যোগ হবে, হয় কনস্ট্রাকটিভ মানে যোগ হবে, বা ডিস্ট্রাকটিভ মানে বিয়োগ হবে। দুইভাবে কম্বিনেশন করতে পারে। দুটো অ্যাটমিক অরবিটাল দুইভাবে কম্বিনেশন করতে পারে LCAO রুল অনুযায়ী। তাহলে এরা যদি কম্বাইন যদি করে তাহলে দুইভাবে কম্বিনেশন করতে পারে। কম্বিনেশন করার ফলে এরা এখানে তৈরি করলো, ধরো এটা, এখানে আমি লিখলাম ψA, আর এরা কম্বিনেশন করলো আর একটা, যেটাকে বললাম ψB। এরা কম্বিনেশন করে দুটো জিনিস তৈরি করতে পারে। এই দুটো হচ্ছে মলিকুলার অরবিটাল। ঠিক, অ্যাটমিক অরবিটাল এরা পরস্পর কম্বিনেশন করে এই দুটো জিনিস, মলিকুলার অরবিটাল এই একটা, এই মলিকুলার অরবিটাল একটা। ঠিক, এবার এটা কি? LCAO বলতে দুইভাবে কম্বিনেশন করতে পারে। একভাবে কিভাবে কম্বিনেশন করতে পারে? হতে পারে ψ1 আর ψ2 অ্যাডিশন হতে পারে, অ্যাডিটিভ বলেছে, তাহলে কি হবে? এটা ψB হলো অ্যাডিটিভ, এটা হলো। আর একটা 2 নম্বর বলছে ψ1 মাইনাস ψ2 ইকুয়াল টু ψA। কথাটা বোঝা গেল? এটা হয়ে গেল কনস্ট্রাকটিভ আর এটা হয়ে গেল ডিস্ট্রাকটিভ হলো। হয় এটাতে বিয়োগ হবে, বা এটাকে লিখতে পারে অ্যাডিশন। হ্যাঁ, অ্যাডিশন
বোঝা গেল। আর এটাতে হতে পারে সাবস্ট্রাকশন হতে পারে। তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল দুইভাবে এলসিএও এই রুল অনুযায়ী দুইভাবে কম্বিনেশন হতে পারে। হয় দুটো অরবিটাল যোগ হয়ে যাবে, তাহলে এটা হবে, হয় দুটো অরবিটাল বিয়োগ হয়ে যাবে, এটা হবে। ক্লিয়ার? যেটা অ্যাডিশন হবে, যেটা কনস্ট্রাকটিভ হবে সে থাকবে নিচে, যে কনস্ট্রাকটিভ হবে সে থাকবে নিচে, আর এটাকে বলা হবে মলিকিউলার বন্ডিং অরবিটাল। বোঝা গেল? মলিকুলার বন্ডিং অরবিটাল বা বন্ডিং মলিকুলার অরবিটাল লিখি এটাকে আমরা বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল হলো। আর যারা ডিস্ট্রাকটিভ হবে বা সাবস্ট্রাকশন হবে তাদেরকে আমি লিখব অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল হলো। যাদের ডিস্ট্রাকটিভ হবে তারা চলে যাবে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর যারা কনস্ট্রাকটিভ বা অ্যাডিশন যাদের হবে তাদেরকে আমি বলবো বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল বন্ড ফর্মেশন করে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বন্ড ব্রেক করে, বন্ডিং মলিকুলার অরবিটাল বন্ড ফর্মেশন করে। এরা মোর স্টেবল, এরা স্টেবল হয় হলো, আর এরা আনস্টেবল হয়। বোঝা গেল? তার কারণ বন্ডিং মলিকুলার অরবিটালে লেস এনার্জি হয়, এদের লেস এনার্জি হয়। এর ক্ষেত্রে কি হবে? লেস এনার্জি, আর এর ক্ষেত্রে মোর এনার্জি হবে হলো। তাহলে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এরা ডিস্ট্রাকটিভ হয়, আর বন্ডিং মলিকুলার অরবিটাল কনস্ট্রাকটিভ হয় বা অ্যাডিশন হয়। অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বন্ড ব্রেক করে, আর বন্ডিং মলিকুলার অরবিটাল বন্ড ফর্মেশন করে। বন্ডিং মলিকুলার অরবিটাল স্টেবল হয়, এনার্জি বেশ কম হয়, আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল বন্ড ব্রেক করে, এনার্জি বেশি হয়। ঠিক এই জিনিসটাকে আর একটা ভাবে বুঝে ভালো করে বুঝবে, এই জায়গাটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করে বুঝতে পারে না। আবার আমি বলে দিচ্ছি, শডিঙ্গার অ্যাটমের ওয়েভ ফাংশনকে নিয়ে এক্সপ্লেন করে। ও অরবিটালকে বলে যে অরবিটালের মধ্যে যেহেতু ইলেকট্রন থাকে আর সেই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে মুভ করে, তাহলে তার ওয়েভ নেচার আছে। তাহলে ওয়েভ নেচার যদি থাকে আর ইলেকট্রন যদি অরবিটালে থাকে তাহলে তার ওয়েভ ফাংশন থাকবে। আর ওয়েভ ফাংশন যদি থাকে তাহলে দুটো অ্যাটমিক অরবিটাল যখন কম্বাইন করবে তারা দুইভাবে কম্বাইন করতে পারে। কম্বাইনের মধ্যে একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ আর একটা হচ্ছে কনস্ট্রাকটিভ বলতে কনস্ট্রাকশন মানে তৈরি করা। কনস্ট্রাকটিভ বলতে সেখানে তারা অ্যাডিশন হবে, আর ডিস্ট্রাকটিভ বা সাবস্ট্রাকশন বলতে সেখানে তারা মাইনাস হয়ে যাবে হলো। আর যখন মাইনাস হবে তখন তো তারা চলে যাবে অ্যান্টি বন্ডিংয়ে, যখন ডিস্ট্রাকটিভ হবে তখন তারা চলে যাবে বন্ডিংয়ে। যারা বন্ডিং হবে তাদের এনার্জি কম হবে, স্টেবল হবে, নিচে থাকবে। অ্যান্টি বন্ডিং হবে, আনস্টেবল হবে, এনার্জি বেশি হবে আর উপরে থাকবে। আর একবার এইটা জিনিসটাকে আর একবার বুঝি, ওয়েভ ফাংশনটাকে। যদি দুটো অরবিটাল এখানে আছে, এ একটা অরবিটাল আর এ একটা অরবিটাল, অ্যাটমিক অরবিটাল, এরা যখন কম্বাইন যখন করছে, এ একটা মলিকুলার অরবিটাল, এ একটা মলিকুলার অরবিটাল, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এটা হয়ে গেল বন্ডিং মলিকুলার অরবিটাল। ঠিক, যদি দুটো এর ফাংশন হচ্ছে ψ1, এর ফাংশন হচ্ছে ψ2, এর ফাংশন হলো ψb আর এর ফাংশন লিখলাম ψa। ঠিক, তাহলে এই চলে গেল একটা প্লাস এই চলে গেল আর একটা। এদের ওয়েভটাকে আমি দেখাচ্ছি এইভাবে হলো, আর একজনের ওয়েভ হলো এটা। ঠিক, এদের যখন প্লাস মানে কনস্ট্রাকটিভ মানে যোগ হচ্ছে, অ্যাডিশন, তাহলে অ্যাডিশন হলে এদের দুজনে যদি অ্যাডিশন হয় তাহলে টোটাল যেটা মলিকুলার অরবিটালের যেটা অরবিটাল হবে সেটার ওয়েভ হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। ঠিক একইভাবে এটা চলে গেল ψ1, এটা চলে গেল ψ2, তাহলে এদের অ্যাডিশন হলো, কি হলো, ψ1 প্লাস ψ2 হয়ে গেছে। ঠিক, আর একটা এই চলে গেল অ্যাটমিক অরবিটালের ওয়েভ ফাংশন, মাইনাস হবে এখানে, আর একটা চলে গেল অ্যাটমিক অরবিটালের
ওয়েভ ফাংশন। এখানে এটা গেল সাই 1, এটা গেল সাই 2, মাইনাস হচ্ছে এখানে, তাহলে ডিস্ট্রাকটিভ কি হয়ে যাবে, দুটো যদি মাইনাস হয়, হয় একে ক্যান্সেল করবে, বা এদের এ যখন বেড়ে গেল ভ্যালুটা, এদের ভ্যালুটা তুলনামূলকভাবে কমে যাবে। কথাটা বোঝা গেল? এইটা চলে গেল বন্ডিংয়ের জন্য, এটা চলে গেল অ্যান্টি বন্ডিংয়ের জন্য। এটা চলে গেল বন্ডিংয়ের, এটা চলে গেল বন্ডিং মলিকুলার অরবিটাল হলো, আর এটা চলে গেল অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। ক্লিয়ার? ঠিক, এই চলে গেল বন্ডিং মলিকুলার অরবিটাল, আর ওটা চলে গেল অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এ উপরে, এ নিচে থাকবে, এ উপরে থাকবে। এর এনার্জি কম হবে, বন্ড ফরমেশন করবে, এর এনার্জি বেশি হবে, এ বন্ড ব্রেক করবে। ওকে, নেক্সট আমরা এখানে দেখব তারপর যে সিগমা বা পাই বন্ড যেটা মলিকুলার অরবিটাল যেগুলো, সেগুলো ফরমেশন কিভাবে হয়। সিগমা বা পাই মলিকুলার অরবিটাল ফরমেশন কিভাবে হয় সেটা দেখব। প্রথমে দেখব সিগমা 1s, এটা ফরমেশন হবে অ্যাক্সিয়াল অ্যাটমিক অরবিটাল ইন্টারফারেন্স বা ওভারল্যাপ। সিগমা 1s যেটা 1s অরবিটাল, এস বেসিক্যালি স্পেরিক্যাল হয়, তা সিগমা 1sটা ফরমেশন কিভাবে হবে, এখানে লেখা আছে অ্যাক্সিয়াল অ্যাটমিক অরবিটাল ইন্টারফারেন্স বা ওভারল্যাপ। অ্যাক্সিস বরাবর তাদের 1s যে অ্যাটমিক অরবিটাল যেগুলো, তাদের যদি ওভারল্যাপ যদি করা হয়, তাহলে সেখানে মলিকুলার অরবিটাল ফরমেশন হবে। কীরকম দেখি, এখানে এই চলে গেল একটা সিগমা 1s অরবিটাল, আর এখানে প্লাস দিলাম, আর একটা এই 1s এখানেও প্লাস দিলাম। তাহলে প্রথমে কি সাবস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ, অ্যাডিশন আর সাবস্ট্রাকশন। প্রথমে আমি এখানে কি করলাম, অ্যাডিটিভ করলাম বা কনস্ট্রাকটিভ করলাম, মানে দুটোকে যোগ করব। যদি যোগ করি তাহলে কি তৈরি হবে, এই চলে গেল অ্যাক্সিস, আর এই চলে গেল আমার দুটো অরবিটালের কম্বাইন হলো, দুটো অরবিটালের কম্বাইন। অ্যাক্সিসের এখানে ইলেকট্রন থাকলো, এখানে কোনো নোডাল প্লেন নেই। নোডাল প্লেন আমরা জানি, নোডাল কি, নোডাল প্লেন হচ্ছে যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0, যেখানে ম্যাক্সিমাম তাকে বলা হয় অরবিটাল, যেখানে ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0 তাকে বলা হয় নোডাল, নোড বলা হয়। তাহলে এখানে কোনো নোডাল প্লেন নেই, তাহলে এখানে নোডাল প্লেন না থাকলে এটা চলে গেল তোমার সিগমা 1s, এটা মলিকুলার অরবিটাল। কথাটা বোঝা গেল? বন্ড ফরমেশন করে। ঠিক, আর একটা এই চলে গেল প্লাস, মাইনাস করলাম, আর এই চলে গেল আমার প্লাস, এটাও 1s, এটাও 1s। যদি এদের ডিস্ট্রাকটিভ যদি করি, এটা সাবস্ট্রাকটিভ করলাম, এখানে করে দিলাম অ্যাডিশন, বোঝা গেল? আর এখানে করলাম সাবস্ট্রাকশন বা ডিস্ট্রাকটিভ, আর এটা হচ্ছে কনস্ট্রাকটিভ। যদি এই দুটোকে যদি করা হয়, তাহলে এরা কম্বাইন করে কি তৈরি করবে, এই চলে গেল আমার অ্যাক্সিস, আর এই চলে গেল একটা অরবিটাল, আর এই চলে গেল আর একটা অরবিটাল। কথাটা বোঝা গেল? এখানে প্লাস, এখানেও প্লাস। ঠিক, এই জায়গাটা যেটা, সেটা হচ্ছে নোডাল প্লেন, এটা ঠিক একটা নোডাল প্লেন আছে, এখানে একটা নোডাল প্লেন আছে। আর এটা কি হয়ে গেল, সিগমা স্টার 1s। এটা বন্ডিং মলিকুলার অরবিটাল, আর এটা চলে গেল অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল, এ বন্ড ব্রেক করে, এনার্জি বেশি, এর আনস্টেবল, এনার্জি কম, বন্ড ফরমেশন করে, নিচে থাকে, স্টেবল বেশি হলো। সেকেন্ড আর একটা জিনিস এখানে বলে দিই, আমি যখন এখানে 1s করলাম, ঠিক 2s এর ক্ষেত্রে সেম টু সেম হবে, 2s এর ক্ষেত্রেও সেম টু সেম হবে। এখানে আমি টোটালটাকে ওভারঅল পজিটিভ লিখতে পারি, এখানে ওভারঅল আমি পজিটিভ লিখতে পারি, এখানে পজিটিভ হলো, এখানে পজিটিভ, এই জায়গাটা ইলেকট্রন থাকার প্রবাবিলিটি 0, সেই জন্য এটা নোডাল প্লেন বলা হয়। এখানে একটাই নোডাল প্লেন আছে। এবার দেখব ঠিক এই 2s এর ক্ষেত্রে কিন্তু সেমই হবে। 2s এর ক্ষেত্রে আমি করছি না, আমি একদম
পি অরবিটালের ক্ষেত্রে চলে যাই। ঠিক, সেকেন্ড হচ্ছে সিগমা টু পি জেড, সিগমা টু পি জেড, সিগমা টু পি জেড। সিগমা টু পি জেড কীরকম, এর আগে একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা ধরে নিই নাইট্রোজেন ট্রিপল বন্ড হয়, এ একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে 2p3, নাইট্রোজেনের কনফিগারেশন হচ্ছে 2p3। ওকে, তাহলে এই 2p3-র জন্য অরবিটাল, তাহলে একটা দুটো, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। এই 2p নাইট্রোজেনের জন্য একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন। ঠিক, তাহলে দেখো এটা পিএক্স, পিওয়াই, আর এটা পিজেড, পিএক্স, পিওয়াই আর পিজেড। ওকে, যে কোনো দুটো পি যদি হেড টু হেড ওভারল্যাপ করে তাহলে সেখানে সবসময় সিগমা হবে। যদি একটা সিগমা হয়ে যায় বাকিগুলো পাই হয়ে যাবে। ঠিক, তাহলে দেখো এখানেই আর আমরা যে কোনো একটাকে সিগমা ফরমেশন করতে পারি। পিএক্স সিগমা হতে পারে, পিওয়াই সিগমা হতে পারে, পিজেড সিগমা হতে পারে। কিন্তু বিশেষ করে আমরা এখানে কি ধরে নিই, এখানে ধরে নিই পিজেড সিগমা হবে। তুমি যে কোনো একটাকে সিগমা করতে পারো, কিন্তু আমরা ধরে নিই এখানে পিজেডকে আমরা সিগমা করব। ঠিক, তাহলে এটার সঙ্গে এটা ওভারল্যাপ হবে, এটার সঙ্গে এটা ওভারল্যাপ হবে, এটার সঙ্গে এটা ওভারল্যাপ হবে। ওকে, এটার সঙ্গে এটা যদি ওভারল্যাপ হয় তাহলে তিনটে ওভারল্যাপ হয়েছে, তিনটে ওভারল্যাপের মধ্যে একটা হয়ে যাবে সিগমা আর দুটো হয়ে যাবে পাই। ঠিক, এখানে দেখো একটা আছে আমার সিগমা, বাকি দুটো আছে আমার এখানে পাই। ঠিক, পাই বন্ড ফরমেশনের কন্ডিশন হচ্ছে একটা সিগমা সেখানে থাকতেই হবে, আর নাইট্রোজেনের ক্ষেত্রে একটা সিগমা হয় আর দুটো পাই হয়। তাহলে আমাকে দেখতে হবে এই জায়গাতে এই সিগমাটা কিভাবে ফরমেশন হচ্ছে। 1s তো দেখে নিলাম, 2p জেডের ক্ষেত্রে সিগমা কীরকম হবে সেটাকে আমাকে দেখতে হবে। ক্লিয়ার? চলো, তাহলে আমি এই নিলাম আর একটা 2p জেড হলো, এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস, এখানে এটাকে অ্যাডিটিভ করব বা কনস্ট্রাকটিভ করব, যোগ করব। তাহলে আর একটা অরবিটাল হচ্ছে এটা, এখানে মাইনাস, এটা প্লাস হলো, এটাও হয়ে গেল 2p জেড। ওকে, 2p জেড। এরা যদি কম্বাইন যখন করবে, ইন্টারফারেন্স যখন হবে, ওভারল্যাপ যখন হবে, তখন কিভাবে করবে, এই চলে গেল আমার অ্যাক্সিস, এই চলে গেল আমার অরবিটাল ওভারল্যাপের পর দিয়ে এখানে করব এই একটা হলো আর এই একটা। ক্লিয়ার? এখানে থাকলো পজিটিভ, এখানে থাকলো নেগেটিভ, এখানে থাকলো নেগেটিভ। বুঝতে পারলাম? ঠিক, এই চলে গেল আমার সিগমা 2p জেড। এটা বন্ডিং। অ্যান্টি বন্ডিং কি, এই চলে গেল একটা অরবিটাল 2p জেড হলো, প্লাস এটাকে মাইনাস দিয়ে দিই, এটাকে প্লাস দিই, এখানে মাইনাস, আর এই চলে গেল আমার প্লাস, আর এই চলে গেল মাইনাস, এটা গেল 2p জেড। এরা যখন কম্বাইন, তাহলে এরা যদি কম্বাইন যদি করে তাহলে কিভাবে কম্বাইন করবে, এই চলে গেল আমার অ্যাক্সিস হলো, এই অ্যাক্সিস হলো, এই চলে গেল আমার একটা, আর এই যদি এটা যদি করে এই হয়ে গেল। ক্লিয়ার? ঠিক, এখানে দিলাম আমি নেগেটিভ, এখানে দিলাম পজিটিভ, এখানে দিলাম নেগেটিভ, এখানে দিলাম পজিটিভ। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে দেখো এখানে নোডাল প্লেন কি, দেখো এটা চলে গেল সিগমা স্টার 2p জেড, সিগমা স্টার 2p জেড, এটা সিগমা স্টার 2p জেড নিচেরটা। ঠিক, এ একটা নোডাল প্লেন, এ একটা নোডাল প্লেন, আর এ একটা নোডাল প্লেন। টোটাল সিগমা স্টার 2p জেড টোটাল তিনটে নোডাল প্লেন থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল। বেশিরভাগ জায়গাতে এসব আমরা বুঝতে পারি না, কিন্তু বুঝতে হবে। এই জায়গাতে একটা নোডাল প্লেন, এটা একটা নোডাল প্লেন হলো, এ একটা নোডাল প্লেন, আর এ একটা নোডাল প্লেন। টোটাল 3 নোডাল প্লেন, 3 নোডাল প্লেন। ওকে, বোঝা গেল এটা? সেকেন্ড আমরা দেখব আর একটার ক্ষেত্রে, এই চলে গেল সিগমা চলে গেল, এবার পায়ের ক্ষেত্রে দেবো। পাই কি হয়, পাই বন্ড সাইড ওয়াইজ ইন্টারফারেন্স হয়।
পাই বন্ড সাইজ ওয়াইজ ইন্টারফারেন্স হয়। পাই বন্ড এবার দেখব। ঠিক, এটা চলে গেল তোমার কনস্ট্রাকটিভ হলো, আর এটা চলে গেল ডিস্ট্রাকটিভ। এটা কনস্ট্রাকটিভ, এটা ডিস্ট্রাকটিভ, এটা যোগ হয়েছে, এটা বিয়োগ হয়েছে। এটা চলে গেল বন্ডিংয়ে, এটা চলে গেল অ্যান্টি বন্ডিংয়ে। এ থাকবে নিচে আর এ থাকবে উপরে। পাই বন্ড সাইডওয়াইজ অ্যাটমিক অরবিটাল ইন্টারফারেন্স বা ওভারল্যাপ। সিগমা 2px পাই 2px। ঠিক, তাহলে দেখো একটাতে হেড টু হেড হয়ে গেছে, বাকিগুলো সাইড ওয়াইজ হবে, তাহলে সাইড ওয়াইজ হলে এই চলে গেল একটা, প্লাস মাইনাস, এখানে প্লাস দিয়েছি মানে কি, এখানে প্লাস দিয়েছি মানে এটা কনস্ট্রাকটিভ হবে, অ্যাডিশন হবে। এখানে প্লাস দিয়েছি মানে অ্যাডিশন হবে। তাহলে অ্যাডিশন যদি হয়, তাহলে অ্যাডিশন হলে কি হবে, এরা পাই বন্ড ফরমেশন করবে, এরা বন্ডিং হবে। তাহলে বন্ডিং হলে এদের এনার্জি কি দাঁড়িয়ে যাবে, এটা চলে গেল আমার অ্যাক্সিস হলো, এ একটা চলে আসলো অরবিটাল, আর এ একটা চলে গেল অরবিটাল। এখানে প্লাস, এখানে প্লাস। এখানে নোডাল প্লেন হচ্ছে একটাই, এটাই হচ্ছে নোডাল প্লেন, একটাই নোডাল প্লেন, ওয়ান নোডাল প্লেন। কথাটা বোঝা গেল? সাইড ওয়াইজ যখন হবে, এটা প্লাস সাইড ওয়াইজ নোডাল প্লেন হয়ে গেল, এটা নেগেটিভ থাকবে। সেকেন্ড, আচ্ছা এটা গেল 2px, এটা গেল 2px, আর এটা চলে গেল বন্ডিং মলিকুলার অরবিটাল, এটা চলে গেল পাই 2px। সেম টু সেম এই চলে গেল, আর একটা হচ্ছে এটা, এখানে ডিস্ট্রাকটিভ মাইনাস হবে, প্লাস মাইনাস। ঠিক, এদের কম্বাইন যখন করবে তখন এইটা হয়ে গেল একটা, এটা হয়ে গেল একটা, এটা হয়ে গেল একটা, আর এটা হয়ে গেল একটা। ঠিক, তাহলে নোডাল প্লেন দেখো, এ একটা নোডাল প্লেন, এ একটা নোডাল প্লেন, টোটাল দুটো নোডাল প্লেন, এ একটা নোডাল প্লেন আর এ একটা নোডাল প্লেন, টোটাল দুটো নোডাল প্লেন। আর এখানে হয়ে গেল এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। ঠিক, আর এখানে দিয়ে দাও, এটা মাইনাস করে দাও আর এটাকে প্লাস করে দাও, ব্যাস। ঠিক, তাহলে এটা হয়ে গেল পাই স্টার 2py, সেম টু সেম 2px। ঠিক, সেম টু সেম, কোনো আলাদা নেই। যদি 2pz করে একদম কপিরাইট হবে 2py এর ক্ষেত্রে, পাই 2py এর ক্ষেত্রে, তার ক্ষেত্রে এই যে ছবি আছে এটা পুরো কপিরাইট হবে। শুধু এখানে যেমন আমরা 2px লিখেছি আর ওখানে লিখব 2py। ঠিক, এখানে লিখেছি 2px এটার ক্ষেত্রে, আর যখন পাই 2py এর ক্ষেত্রে করব তখন কি লিখব, তখন শুধু 2py করে করব। কথা বোঝা? এটা জাস্ট কপিরাইট হবে। এই চলে গেল আমাদের যে অরবিটাল যেগুলো হয় তারা কিভাবে ফরমেশন হয় আমরা সেটা দেখলাম। নেক্সট আমরা দেখব কি, নেক্সট যে ক্লাসটা যেটা হবে সেটা আরেকটাতে কি দেখব, সেখানে মলিকুলার অরবিটালগুলোর এনার্জি ডায়াগ্রাম দেখব, কিভাবে ইলেকট্রনগুলোকে ফিল করা হয় সেগুলো দেখব। আর মলিকুলার অরবিটালের ফলে আমরা আর কি ভ্যালু জানতে পারি, কি কনসেপ্ট জানতে পারি সেগুলোকে আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, এতটা পর্যন্তই। আর একটা কথা,
তোমরা এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে লাইক করো, আর যেখানে না বুঝতে পারবে সেখানে কমেন্ট বক্সে কমেন্টস করো। আমরা প্রত্যেকে চেষ্টা করব সেই অ্যান্সারগুলোকে পার্টিকুলার সঠিকভাবে দেওয়া।